আর্জেন্টিনা কোথায় ম্যাচটা হেরে গিয়েছে জানেন? আর্জেন্টিনা ম্যাচটা হেরে গিয়েছে যখন কুতি রোমেরো ঠিক হাইড্রেশন ব্রেকের আগে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন। আপনার মেইন দুজন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ ফার্স্ট হাফে ইয়েলো কার্ড দেখেছেন, তারপর ইনজুরিতে মাঠ ছেড়েছেন, নিকোলাস ওতামেন্দি নেমেছেন। দেন একই সঙ্গে আবার সেকেন্ড হাফের হাইড্রেশন ব্রেকের আগে ইউ লুজ ইউর মেইন সেন্টার ব্যাক কুতি রোমেরো ফর ইনজুরি। এবং সেখান থেকে ঠিক ওই মোমেন্ট থেকে আর্জেন্টিনা আর কোনো ধরনের ইগনিশনে কোনো ধরনের ফ্রন্ট ফুট রাখতে পারে না, বিকজ দ্য হোল স্ট্রাকচার ওয়াজ লস্ট। আর্জেন্টিনা নর্মালি ফার্স্ট হাফ থেকে যেভাবে খেলা শুরু করেছিল তার কোনো ছিটে ফোটা দেখা যায় নাই, বিকজ আর্জেন্টিনার কারণ যতটুকু তার চাইতে বড় কারণ স্পেন ওয়ার দ্য ফার ফার বেটার সাইড অফ দ্য টুর্নামেন্ট। এবং নিঃসন্দেহে এই কথাটা বলা যায় যে এইবারের বিশ্বকাপের টুর্নামেন্টে দ্য বেস্ট টিম হ্যাজ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। স্পেন আপনাকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে স্কোর লাইন আপনাকে বলছে যে স্পেন ম্যাচটা জিতেছে 1-0 গোলে, বাট দ্য কাইন্ড অফ ডমিনেন্ট ফুটবল দে প্লেড ওভার আর্জেন্টিনা, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ইমপ্রিন্টেড অন দেয়ার প্লেয়িং স্টাইল, যেটা লুই দে লা ফুয়েন্তে তিনি কোচিংয়ে আসার পর থেকে এই দলটাতে ইনস্টল করেছেন। এবং সেটার জন্য শুধুমাত্র লামিন ইয়ামালের কন্ট্রিবিউশন যে থাকা জরুরি সেমনটাও নয়, দেয়ার আর আদার প্লেয়ার্স যারা এই দলটাকে খুব দুর্দান্তভাবে প্রেশার সোক করে নিয়ে ম্যাচ জিতিয়ে বেরিয়ে আসতে পারেন। ম্যাচে আসলে কোথায় কত কিছু ঘটনা ঘটেছে ম্যাচের চিত্র আপনাকে বলবে যে প্রথম গোলটা কনসিড করার পর এরপর ফাইনালি আর্জেন্টিনা কুড ডু সামথিং উইথ দ্য বল, কিংবা আরও স্পেসিফিকলি লিওনেল মেসি কুড ডু উইথ দ্য বল। কারণ যখন আপনি 10 জনের দলের পরিণত হয়েছেন, অলরেডি এনজো ফের্নান্দেজ কার্ড দেখে উঠে গেছেন, তারপরও অন্তত একটা হাফ এক্সট্রা টাইমে এর আগের অংশ এবং এক্সট্রা টাইমের প্রথম 15 মিনিট আর্জেন্টিনা কোনো মতে পার পেয়ে বেঁচে গেছে। বাট ওই গোলটা বাতিল হওয়া নিয়ে হয়তো অনেক ধরনের কন্ট্রোভার্সি হবে। অনেকে বলছেন যে ওতামেন্দির পায়ে স্টম্প করা হয়েছে ক্যামেরা অ্যাঙ্গেল দেখে, সেই কারণেই আসলে রেফারি ভিআর থেকে সেই সিদ্ধান্তটা দিয়েছেন। সেই সিদ্ধান্ত নিয়ে হয়তো অনেক ধরনের কথাবার্তা সামনে আসতে পারে, কিন্তু রেফারির সিদ্ধান্তই যেহেতু শেষ সিদ্ধান্ত, ভিআরে গোলটা বাতিল হলো, কিন্তু ফেরান তরেসের গোল থেকে ফেরার আর কোনো উপায় ছিল না। দিস ফেরান তরেস হ্যাজ বিন ক্লাচ ফর স্প্যানিশ ন্যাশনাল টিম। একই সঙ্গে মিকেল মেরিনেও গোল করতে পারতেন, তার হেডারটা জাস্ট গ্লান্স পাস্ট করেছে স্পেনের হয়ে। এই স্পেন দলটা কোন জায়গায় এত বেশি ডমিনেন্ট, বিকজ যখন আপনি ফার্স্ট হাফে আর্জেন্টিনার এগেনস্টে দলটাকে বলে পজিশন নিয়ে খেলতে দেখেছেন, তখন যখনই তারা বল লুজ করেছে, কেন লিওনেল মেসির পায়ে প্রথম 30 মিনিটে শুধুমাত্র দুবার তিনি বল টাচ করতে পেরেছেন, সেটা হচ্ছে প্রথমবার কিক অফের সময় এবং সেকেন্ড বার 30 মিনিটের মাথায় যখন তার কাছে বল এসেছিল, কিন্তু সেটা ফাউল করে তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল বা কেড়ে নেওয়া হয়েছিল। কারণ আমরা জানতাম স্পেনের রিকভারি স্পিড ইজ সো মাচ হায়ার ইন দ্য ওয়ার্ল্ড কাপ, এবং স্পেন সম্ভবত আর্জেন্টিনার সঙ্গে 11 সেকেন্ডেরও কম সময়ে তারা বল রিকভার করে নিজেদের অপোজিশন হাফে অর্থাৎ আর্জেন্টিনার হাফে তারা বল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে। এটার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, কেন লিসান্দ্রো মার্তিনেজ কিংবা কুতি রোমেরো চলে যাওয়ার পর কেন আর্জেন্টিনা কোনো ধরনের কন্ট্রোল ম্যাচে রাখতে পারে নাই। প্রথমত সম্ভবত লিয়ান্দ্রো পারেদেসকে শুরু না করাটা লিওনেল স্কালোনির সম্ভবত একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ মিডফিল্ডের সেই জায়গাটা ডমিনেশন করার জন্য, রদ্রিকে কিছুটা আউট নাম্বার করার জন্য মিডফিল্ডের নাম্বার ছিল না। এখন যখন আপনি স্পেসিফিক কিছু জোনে স্পেনকে ম্যান মার্ক করে কিংবা জোনালি তাদেরকে ট্র্যাপ করে বল উইন করার চেষ্টা করছেন, যেটা আপনি কয়েকটা সিকোয়েন্সে দেখেছেন যে হাফ লাইনের সেখানে যখনই লামিন ইয়ামালের কাছে বল আসছে কিংবা আলেক্স বাইনার কাছে বল আসছে, তখনই লিসান্দ্রো মার্তিনেজ এবং কুতি রোমেরো অ্যাডভান্সলি তাদের লাইন থেকে বের হয়ে সে বলটা উইন করার চেষ্টা করছেন হায়ার আপ দ্য পিচে, কারণ অলরেডি স্পেন ম্যান কমিট করে ফেলেছে তাদের অপোজিশন বক্সে। সো সেইটাই আর্জেন্টিনার জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গা, যেখান থেকে বল উইন করে আর্জেন্টিনা কাউন্টার প্রেস সিচুয়েশন ক্রিয়েট করে ট্রানজিশনে কিছু একটা চান্সেস ক্রিয়েট করতে পারে। যদিও সেখানে আবার রিয়াকশন স্পিডে স্পেন এতটা এগিয়ে ছিল যে আর্জেন্টিনা কোনো কনস্ট্রাকটিভ অ্যাটাক রচনা করতে পারেনি। স্পেনের শট অন টার্গেট হচ্ছে 12টা অ্যান্ড তাদের টোটাল শট কাউন্ট ছিল 20টা, এবং যখন স্পেন একটা গোল করেনি তখনও পর্যন্ত আর্জেন্টিনার শট ছিল 0, অ্যাটেম্পটস অন গোল ছিল 0, যেটা শেষ পর্যন্ত জুলিয়ানো সিমেওনের দুইটা অ্যাটেম্পটে, যেটাও বেসিক্যালি লিওনেল মেসির ক্রিয়েট করে দেওয়া, একটা হাফ স্পেস থেকে উঠে গিয়ে তিনি যেভাবে বলটা বাড়িয়েছিলেন ফ্ল্যাঙ্কে, সেখান থেকে জুলিয়ানো সিমেওনরা হেড করেছেন, তারপর সেটা গেল কর্নারে সিচুয়েশনে, কর্নার থেকেও একইভাবে জুলিয়ানো সিমেওনের কাছে একটা বল পড়েছিল অ্যান্ড হি ব্লাস্টেড ইট অফ দ্য নেট। কিন্তু
আর্জেন্টিনা যখনই তার দুজন উবার এগ্রেসিভ সেন্টার ব্যাক হারিয়ে ফেলে তাদের আর কোনো এগ্রেশন ম্যাচে দেওয়ার কোনো মতে কোনো অবস্থা ছিল না, কারণ ফাকুন্দো মেদিনা এবং একই সঙ্গে নিকোলাস ওতামেন্দি আর্জেন্টিনার এই অ্যাগ্রেসিভ প্লেয়ের সাথে খেলে অভ্যস্ত না। সম্ভবত আর্জেন্টিনা ম্যাচটা সেখানেই হেরে গেছে। অ্যান্ড নাও কামিং টু স্পেন, রদ্রি, হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ ফ্রিকিং বিস্ট অফ আ প্লেয়ার। রদ্রি যখন ম্যাচে কন্ট্রোল করছেন, টেম্পো নির্ধারণ করছেন, তার কাছ থেকে বল উইন কোনোভাবেই করা যায়নি। ফাবিয়ান রুইসের সম্ভবত আজকে কিছুটা অফ ডে গিয়েছে, সেটা পেদ্রি এসে বুঝিয়ে দিয়েছেন যে ম্যাচের সেকেন্ড স্লটে পেদ্রিকে নামালে পেদ্রি কি করে দেখাতে পারেন। এবং এই আর্জেন্টাইন টিমটাকে কন্টেইন করার জন্য আসলে স্প্যানিশ মিডফিল্ডটা ওয়াজ ভেরি মাচ, মানে এটাতেই কাজ হয়ে গেছে। আর পেদ্রো পোরো এবং একই সঙ্গে মার্ক কুকুরের আন্ডারল্যাপিং রানগুলো কন্ট্রোল করতে আর্জেন্টিনার ফুল ব্যাক স্পেশালি তাগলিয়াফিকোকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আমার মনে হয়েছে এমি মার্তিনেজের পারফরমেন্স যদি বাদ দিই আমরা, তাগলিয়াফিকো হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং এই ম্যাচটাতে। তাগলিয়াফিকো যদি লামিন ইয়ামালকে ঠিকভাবে চেকে না রাখতেন প্রথম 8 মিনিটের পরে গিয়ে, তাহলে আরও অনেক ধরনের বিপদের সম্মুখীন আর্জেন্টিনা পড়তে পারতো। আরও অনেক ধরনের বিপদের সম্মুখীন আর্জেন্টিনা পড়তে পারতো যদি আজকে এমি মার্তিনেজ এরকম একটা ডিউটি না পালন করতেন। সম্ভবত এমি মার্তিনেজ তার পারফরমেন্সটা এই ম্যাচের জন্যই জমিয়ে রেখেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি ফর স্পেন যে এমি মার্তিনেজকে বিট করা গেল ফেরান তরেসে গোলে। আর্জেন্টিনাকে নিয়ে অনেক কথা বেশি হয়ে যাচ্ছে, স্পেনকে নিয়ে একটু কথা বলা দরকার। স্পেন, দি এভার ডমিনেন্ট সাইড, যারা পুরো ওয়ার্ল্ড কাপে মাত্র একটা গোল কনসিড করে তারা একটা আস্ত বিশ্বকাপ জিতে ফেলেছে। লুই দে লা ফুয়েন্তের দল আর সো সলিড, এবং শুধুমাত্র পাও কুবার্সিকে আপনি ডিফেন্ড করতে দেখেন নাই। পাও কুবার্সি যখন সুযোগ পেয়েছেন বল নিয়ে সামনে এগিয়ে গিয়েছেন। আর্জেন্টাইন মিডফিল্ডের জন্য একটা দুর্বিষহ রাত তো আমাদের জন্য দুর্বিষহ দিন উপহার দিয়েছেন আজকে এই পাও কুবার্সিকে পেনেট্রেট করার মতো কোনো অবস্থা কারো ছিল না। আর্জেন্টিনা পরবর্তীতে ফিজিক্যাল অ্যাটাকের মাধ্যমে, ফিজিক্যাল গেম প্লের মাধ্যমে ম্যাচটাকে টেম্পো ডাউন করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি এটা করে কতক্ষণ পার পাওয়া যায়। এনজো ফার্নান্দেজ যে কাজটা করেছেন সেখানেও আপনি বিতর্ক তুলতে পারেন যে সেটা লাল কার্ড হয় কিনা, মানে সেকেন্ড ইয়েলো কার্ড হয় না কিনা, কিন্তু যেখানে ম্যাচের রান অফ প্লেতে আপনি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করছেন, ব্লক ক্রিয়েট করছেন, আপনি এর আগেও একটা খুবই স্টুপিড ইয়েলো কার্ড কনসিড করেছেন, সেখানে এনজো ফার্নান্দেজ বিপদটা বুঝে সেই রিস্কটা নিয়েছিলেন, রিস্কটা কাজে লাগে নাই, এবং আপনি 10 জনের দল নিয়ে এই স্পেনের কাছে যে আপনি 1-0 গোলে হেরেছেন, সেটাই সম্ভবত আর্জেন্টিনার একটা ভাগ্যের জায়গা। তবে কথা বলা দরকার আমাদের এই স্প্যানিশ ন্যাশনাল টিমের ফিউচারটা নিয়ে। স্প্যানিশ ন্যাশনাল টিমের ফিউচার সম্ভবত এর চেয়ে ব্রাইট আর হতে পারে না, কারণ সম্ভাব্য বয়সভিত্তিক উইমেন্স ওয়ার্ল্ড কাপ এবং মেন্স ওয়ার্ল্ড কাপ ইউরো মিলে সম্ভাব্য 4টা টুর্নামেন্টের মধ্যে 3টা টুর্নামেন্টই লাস্ট 2 বছরের সাইকেলে এই স্পেন দলটা জিতে ফেলেছে, অলিম্পিক সহ। এবং আপনি এখন এই দলটাকে স্পেনের গোল্ডেন জেনারেশনের সঙ্গে তুলনা করতে পারেন, যে দলটা 2008, 2010, 2012 সালে 2টো ইউরো এবং একটা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবং স্টেডিয়ামে আপনি তাদেরকে দেখেছেন যখন তারা ওয়ার্ল্ড কাপ লিফট করছেন, সেই চিত্রটা আপনার চোখের সামনে ভাসছে। লামিন ইয়ামাল 19 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ কমপ্লিট করে ফেলেছেন। সেই যে লিওনেল মেসি কিছুটা গোসল করানোর সময় লামিন ইয়ামালকে পাস করে গিয়েছিলেন, সেটা যে আসলেই কাজে লেগেছে সেটা 19 বছর বয়সে এসে লামিন ইয়ামাল প্রমাণ করে দিয়েছেন। এবং লামিন ইয়ামাল প্রথমেই 2টো শট নিয়ে অলরেডি এমি মার্তিনেজকে ব্যাটল করে দিয়েছিলেন। তারপরও নিকো উইলিয়ামস যখন নেমেছেন, এই নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালের ডুয়োটা ইউরো 2024-এ একটা স্পেনকে ইউরো ট্রফি এনে দিয়েছিল। সেই নিকো উইলিয়ামসের থ্রেডেড হেড থেকেই ফেরান তরেস রিবাউন্ড শটে গোল করলেন, যেই ফেরান তরেসকে বার্সেলোনাতেই হয়তো ব্রাত্য হয়ে পড়তে হতে পারত। এই বার্সেলোনা থেকে তিনি পরবর্তীতে কোথায় যাবেন সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে পারত। সেই ফেরান তরেস, দ্য শার্ক, হ্যাজ ওয়ান স্পেন আ টুর্নামেন্ট। 116 মিনিটে আন্দ্রেয়াস ইনিয়েস্তা একটা গোল করে স্পেনকে প্রথম বিশ্বকাপটা জিতিয়েছিলেন 2010 সালে। 106 মিনিটে একটু 10 মিনিট আগে সেই সিকোয়েন্সটা এলো এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে, যেখানে ফেরান তরেস, যিনি এরও আগের সিজনে বার্সেলোনার লালিগা উইনিং সিজনটাতে, যেই সিজনে হান্সি ফ্লিক প্রথমবার লালিগা জিতেছিলেন, সেই সিজনেও হি ওয়াজ আ ক্লাচ প্লেয়ার, লেভানডফস্কির জায়গায় খেলতেন, এবং এই সিজনে হয়তো তিনি ওরকম সিজন পার করতে পারেন নাই, বাট এই ওয়ার্ল্ড কাপে এসে তিনি জানান দিলেন যে তার ভ্যালুটা কখনোই আপনি ডিমিন করতে পারবেন না। ম্যাচের শেষে অনেক ধরনের বাজে সিচুয়েশন হয়েছে, লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে গাভির হাতাহাতি, তাকে ফেলে দিয়েছেন, খুবই বাজে সিন। আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে তারা যেহেতু চ্যাম্পিয়নশিপটা লুজ করছে, এই অবস্থায় এই কম্পোজার লুজ করাটা মোটেও খেলোয়াড় সুলভ কোনো ব্যাপার নয়। আর্জেন্টিনা একদম না খেলেই বা খেলতে না পেরেই
বলা দরকার আর্জেন্টিনা খেলতে না পেরে, স্পেনের সঙ্গে পেরে না উঠতে পেরে তারা একটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থেকে যে কাজটা ইতালি আগে করেছিল 1934 এবং 38 সালে এবং 1958 এবং 62 সালে ব্রাজিল করেছিল, তাদের ধারে কাছেও আলটিমেটলি আর্জেন্টিনা এই ফাইনালে পারফরমেন্স দিয়ে যেতে পারে নাই। তবে হ্যাঁ, ট্রুলি আর্জেন্টিনা যখন শেষ 112 মিনিট থেকে 120 মিনিটের সিকোয়েন্স গিয়েছিল, লিওনেল মেসি যখন পায়ে বল পাচ্ছিলেন, হি ওয়াজ ডুইং দ্য ম্যাজিক ট্রিক্স, হি ওয়াজ হ্যাভিং দ্য বল, হি ওয়াজ ক্রিয়েটিং, হি ওয়াজ হ্যাভিং দ্য চান্সেস। কর্নার সিচুয়েশন থেকে, শর্ট কর্নারে কিংবা ওই ইনসুইঙ্গার কর্নার থেকে চান্সেস আর্জেন্টিনার জন্য ক্রিয়েট করে দিয়েছিলেন, বাট ইট ওয়াজ ওয়ে টু লেট। আপনি এখন লিওনেল মেসিকে বিদায় দেওয়ার আসলে সময় হয়ে গেছে। লিওনেল মেসিকে আপনি এভাবে বসে পড়ে থাকতে দেখেছেন, বাট তিনি ওভাবে আসলে 2014 বিশ্বকাপের মতো বিমর্ষ হয়ে যান নাই, কারণ তিনি তো একটা বিশ্বকাপ জিতে ফেলেছেন এবং এটা তার সম্ভবত শেষ বিশ্বকাপ অ্যাপিয়ারেন্সই ছিল এবং সম্ভবত 2030 সালের বিশ্বকাপে আমরা লিওনেল মেসিকে দেখতে পারবো না সেই 43 বছর বয়সে। বাট হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট! এবং আপনি আবারও টের পাচ্ছেন যে এইবার আর্জেন্টিনা যে সাফারিংয়ের মধ্যে থেকে, যে ধরনের সিচুয়েশনের মধ্যে থেকে বিশ্বকাপ ফাইনালে উঠে এসছে, তার একটা মেজর কারণ ছিলেন লিওনেল মেসি। লিওনেল মেসি পায়ে যখন বল ছিল সেকেন্ড হাফ, মানে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফের দিকে, তখন ইউ হ্যাভ সিন দ্য ম্যাজিক, যেই ম্যাজিকটা স্পেন পুরোপুরি নিভিয়ে রাখতে পেরেছিল। আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে চেয়েছিল ইংল্যান্ড, সেই কাজটা ইংল্যান্ড করতে পারেনি বিকজ ইংল্যান্ডের খেলার অ্যাপ্রোচে কোনো কিছুই ছিল না। বাট স্পেন, দে প্লেড লাইক আ কালেকটিভ, দে ওভারলোডেড, দে অ্যাবসলিউটলি স্নাফড দ্য ব্রেথ আউট অফ আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনার ক্রিয়েটিভ ফালক্রামকে যখন আপনি নিউট্রালাইজ করে ফেলেন, যখন আপনি আর্জেন্টিনার মিডফিল্ডকে নিউট্রালাইজ করে ফেলেন এবং আপনার দুই প্রধান ডিফেন্ডার যখন আপনার ইনজুরির কারণে উঠে যেতে বাধ্য হয়, তখন সেই আর্জেন্টিনার ফেরার আর কোনো উপায় থাকে না। লামিন ইয়ামাল লিওনেল মেসিকে সমবেদনা জানিয়েছেন, সেই ছবিটার একটা হয়তো ধন্যবাদ তিনি তাকে আজকে দিয়েছেন। লামিন ইয়ামাল ফুটবলে তার যাত্রাটা কেবল শুরু হচ্ছে, সেখানে তিনি সেখানে দুটো লালিগা জিতে ফেলেছেন, একটা ইউরো জিতে ফেলেছেন, একটা আস্ত ওয়ার্ল্ড কাপ, হয়তো চ্যাম্পিয়ন্স লিগটা বাকি আছে। কিন্তু যিনি ফুটবলকে পূর্ণ করে ফেলেছেন, সেই ফুটবলটাকে আরেকবার পূর্ণ করতে চাচ্ছিলেন, সেই লিওনেল মেসির অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে সম্ভবত 90-র ট্র্যাজেডির মতোই। যদিও 94-এ মারাদোনা একটা ম্যাচ খেলে পরে ডোপিংয়ের জন্য নিষিদ্ধ হয়ে গেছিলেন, সম্ভবত লিওনেল মেসির ক্যারিয়ারটা শেষ হচ্ছে একটা বিষণ্ণতা দিয়ে, কিন্তু সেই বিষণ্ণতার পেছনে তার একটা অধ্যায় তিনি অলরেডি পূরণ করে ফেলেছেন। হি অলরেডি কমপ্লিটেড ফুটবল, তার ফুটবলকে আর কিছুই দেওয়ার ছিল না। তারপরও এই দলটাকে তিনি আর্জেন্টিনাকে, লিওনেল মেসি কাম ব্যাকের স্পিরিট দিয়ে আর্জেন্টিনাকে একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিয়েছিলেন। 2014, 2022, 2026 তার প্লেয়িং ক্যারিয়ারে 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলেছেন, ষষ্ঠ ওয়ার্ল্ড কাপে এসেও, এবং সেটাই আপনাকে লিওনেল মেসির লংজিভিটির প্রমাণটা দিয়ে দেয়। তারপরও লিওনেল মেসি এমন একটা ইমুভেবল অবজেক্টের সামনে এসে দাঁড়ালেন, যেখানে লিওনেল স্কালোনির নকআউট টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ডটাও কাইন্ড অফ ভেঙে গেল, যদিও এক্সট্রা টাইমে গিয়ে 90 মিনিটে সেই রেকর্ডটা ভাঙে নাই। 90 মিনিটে এখনও লিওনেল স্কালোনি কোনো ম্যাচ হারান নাই 2019 সালের পর ব্রাজিলের কাছে ম্যাচ হারা থেকে, এবং একই সঙ্গে 38টা ম্যাচ আনবিটেন থাকার রেকর্ড করে ফেলল স্পেন, যেই স্পেন 2023 সালে একমাত্র স্কটল্যান্ডের কাছে হেরেছিল। দেলা ফুয়েন্তের এই স্পেন, তারা আর কোনো ম্যাচ হারে নাই, অ্যান্ড দে হ্যাভ ওয়ান দ্য সেকেন্ড স্টার ফর দেয়ার ন্যাশনাল টিম। এই যে স্পেন দলটা বিশ্বকাপটা উঁচিয়ে ধরলো এবং লিওনেল মেসি শেষ পর্যন্ত তাকে কাঁদতেই হলো, তিনি কেঁদেই বিশ্বকাপের এই জার্নিটা শেষ করলেন। লামিন ইয়ামালের হাতে উঠল ট্রফি। রদ্রি, তিনি শেষ করলেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিডফিল্ডার্স হিসেবে এবারের ওয়ার্ল্ড কাপে, যেই মিডফিল্ডের পারফরমেন্স দিয়ে আমরা ব্যালন ড'র জয়ী রদ্রিকে দেখতে পাই। কিন্তু এই আর্জেন্টিনার সাফারিংয়ের গল্পটা আপনি জানেন, এই আর্জেন্টিনার সাফারিংয়ের গল্পটার কারণেই চারপাশটা এত নিশ্চুপ। হয়তো আর্জেন্টিনা জিতলে এই চারপাশটা এত নিশ্চুপ থাকতো না, বাইরে প্রচুর মিছিলের আওয়াজ শোনা যেত, কিন্তু সেটা 2022 সালেই আপনারা করে এসছেন, এবং সেটাই হয়তো ফুটবলে আপনাকে কখনো দেবে, কখনো ফিরিয়ে নিবে, কখনো দ্বিগুণভাবে আপনাকে উপহার বুঝিয়ে দিবে, কিন্তু যখন নিয়ে নিবে তখন একবারে সব কিছু নিয়ে নিবে। আর্জেন্টিনা, তারা 3 স্টার নিয়ে এই বিশ্বকাপের জার্নিটা শেষ করছে। 2030 সালে তাদেরও বিশ্বকাপের একটা পালা অর্জন করার বাকি রয়েছে। সেই বিশ্বকাপটা তারা একটা ম্যাচ হয়তো আপাতত হোস্ট করতে যাচ্ছে স্পেনে। বিশ্বকাপটা হচ্ছে বড়সড় আকারে পর্তুগাল এবং মরক্কোকে নিয়ে। সেই বিশ্বকাপটা 64 দলের হবে কিনা সেটা আমরা এখনো জানি না, কিন্তু এই যে 39 দিনের একটা বিশাল মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞের সর্বশেষটা হলো সর্বশ্রেষ্ঠ ওয়ার্ল্ড কাপ টিমকে দিয়ে এইবারের ওয়ার্ল্ড কাপে। আপনি হয়তো এই ওয়ার্ল্ড কাপের বিচারে দ্য গ্রেটেস্ট ব্রাজিল টিম, গত বছরের আর্জেন্টিনা টিম এবং 2014 জার্মানির রুথলেস টিমটার মতো করে এই স্পেন দলটাকে অবশ্যই সেখানে রাখতে চাইবেন, বিকজ দেলা ফুয়েন্তে হ্যাজ বিল্ট অ্যান অ্যাবসলিউট মনস্টার অফ আ মেশিন, যে মেশিনটা স্পেন
একটা ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিয়েছে, আর্জেন্টিনাকে হারিয়ে রদ্রির হাতে বিশ্বকাপ উঠেছে, লামিন ইয়ামাল হাতে বিশ্বকাপ উঠেছে, স্পেন জিতে গেছে তাদের সেকেন্ড বিশ্বকাপ, তাদের জার্সিতে অ্যাড হচ্ছে 2 স্টার। দ্য ওয়ার্ল্ড কাপ ইজ ফর স্পেন। আর্জেন্টিনাকে ফিরতে হচ্ছে খালি হাতে। আপনার কি মনে হয় আর্জেন্টিনা কোথায় হেরে গেল এবং লিওনেল মেসির ক্যারিয়ারটাকে আপনি কিভাবে সেলিব্রেট করতে চান? স্পেনকে আপনি সামনে কত দূর দেখতে চান এই প্রাইমারি অ্যাসেসমেন্টের পর, দেখার পর জানতে পারেন কমেন্ট সেকশনে। বিশ্বকাপ থেকে বিদায়টাও আমরা নিয়ে নিচ্ছি। বিশ্বকাপটা উপভোগ করেছেন, বিশ্বকাপে আপনি বুভুক্ষের মতো ভুগেওছেন, সাফার করেছেন। ব্রাজিলের ভক্তরা, জার্মানির ভক্তরা, ফ্রান্সের ভক্তরা এবং সবশেষে আর্জেন্টিনার ভক্তরা। কিন্তু ফুটবল তো সাফারিংয়ের গল্পও বলে, ফুটবল তো উদযাপনের গল্পই বলে, বিকজ ফুটবল ইজ লাইফ অ্যান্ড ফুটবল ইজ অলসো ডেথ। Adios, everyone.